Season 3, only on Mirchi. এতটা সবুজ একসাথে দেখলে অবাক লাগে, তাই না? অচেনা গলাটা খানিকটা চমকে দেয় মীরাকে। তাড়াতাড়ি হাতের রুমালটা চোখের কোণে চেপে ধরে ও। এক্সপ্রেস ট্রেনের গতির সাথে পাল্লা দিয়ে ছুটে চলা গাছগাছালি, সবুজ ঘাসে হাওয়ার ঢেউ, এত শান্তি আর নীরবতা কেমন যেন ভারী করে দিয়েছিল ওর বুকের ভেতরটা। নিজের অজান্তেই কখন জল এসে গেছে চোখে। শান্তনু থাকলে বকে দিত। মীরা, সবকিছুকে এত গভীরে নিয়ে যাস কেন তুই? সহজ জিনিসেও কি করে এত দুঃখ খুঁজে পাস বুঝি না আমি। সত্যি আর বুঝে ওঠা হয়নি শান্তনুর। ব্যাগটা বাঙ্কে তুলে দিয়ে মীরার উল্টো দিকের ফাঁকা বার্থটায় বসে মল্লার। কম্পার্টমেন্টের ওদিকটায় একদল কলেজ স্টুডেন্টের ভিড়। ওদের চালানো লাউড পপ সং আর হইচই পেরোতে পেরোতে এদিকটায় এসেছে ও। তবে সামনের মেয়েটিকে একা বসে থাকতে দেখে এখন মল্লারের মনে হচ্ছে ইনি ওর থেকেও বেশি শান্তিপ্রিয়। আসলে শহরের বাইরে বেরোলে এরকম সবুজের বিশৃঙ্খলাটাই চোখে পড়ে ভীষণ, সেটাই বলছিলাম। তা ঠিক, তবে বিশৃঙ্খলা বলে মনে হলো কেন? কারণ শহরের গাছগুলো খুব ডিসিপ্লিনড, জায়গা মেপে সার দিয়ে পোঁতা। আর গ্রামের গাছেরা ইনডিসিপ্লিনড। এক্স্যাক্টলি, ওরা ডান পিটে অবাধ্য, যে যেখানে পারে যেমনভাবে পারে গজিয়ে ওঠে, বড় হয়ে যায়, বারণ করার কেউ নেই। অথচ শহরে দেখুন, একটু এদিক ওদিক অযাচিত কোনো জায়গায় একটা চারা গজাক, কেউ না কেউ ঠিক টেনে ছেড়ে ফেলবে। আপনাকে বোধহয় বোর করছি না আমার এই অদ্ভুত ফিলসফি দিয়ে? না না, আমি এতক্ষণ ধরে নিজের সাথে যথেষ্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। আপনি বলুন। আমার গার্লফ্রেন্ড কিন্তু খুব রাগ করতো, বলতো তুমি ভাবতেও পারো বাবা এত কিছু, আর সেসব নিয়ে দিব্যি বকেও যেতে পারো। এখন আর করে না? অভ্যেস হয়ে গেছে বুঝি? অ্যাকচুয়ালি শি ইজ নো মোর। 2 বছর হতে চলল। দেশের বাইরে গেছিল অফিসের কাজে, আর ফিরে আসতে পারে না। কোভিডে। ও, আই এম সো সরি, আই এম রিয়েলি সরি। কি করে যে এরকম একটা প্রশ্ন করে ফেললাম। আসলে আমি ভাবতে পারিনি যে আপনিও আমার মতো। মানে? শান্তনু চলে গেল এইভাবে গত বছর। ও, আই এম সরি। আপনার ফিয়ান্সে? না, বন্ধু। তবে বন্ধুর থেকে অনেকটা বেশি ছিল। এত র্যাপিডলি খারাপ হতে শুরু করলো কন্ডিশন, আর কিছুই করা গেল না। মানে রিয়েলি সরি আর কি। মল্লার থেমে যায়, কি একটা যেন ওকে আটকে দেয়। একটা অপ্রত্যাশিত নীরবতা নেমে আসে। মীরার মনে হয় কোনো কথা শুরু হওয়ার আগেই যেন সব কথা হঠাৎ করে শেষ হয়ে গেল। অন্যমনস্কভাবে রুমালটা হাতের আঙুলে জড়াতে থাকে ও। হয়তো আপনি আমি সেম সিচুয়েশনই ফেস করেছি, তবু আমি জানি না কি বলবো। সত্যি কথা বলতে কি, আমার মনে হয় মিথ্যে সান্ত্বনার কথাগুলো না বলাটাই বেটার। তার চেয়ে যদি কেউ শুধু কাঁধে হাতটা রাখতো, পাশে এসে বসতো, চুপ করে শুনতো। সত্যিই তাই। আসলে চেনা জানা সবাই সহানুভূতি নিয়ে এগিয়ে আসে, ভালো থাকার অনেক সহজ উপায় শেখাতে চায়। কিন্তু কিন্তু আমি কাউকেই বোঝাতে পারি না যে আমি মন ভালো করার রাস্তা তো খুঁজছি না, মনের কষ্টগুলো শুধু শেয়ার করতে চাইছি। সমস্যার সমাধান তো আমার চাই না, আমি তো খুঁজছি না সেসব। আমার সমস্যাটাকে যে কান পেতে শুনবে, আমি এমন লোক চাইছি। আমিও ঠিক তাই চাই, জানেন। someone who thinks like this, who is like this. আপনি একদিন কোথায় ছিলেন বলুন তো? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। মাঝে মাঝে এরকম মানুষের সাথে দেখা হয় আর মনে হয় সত্যিই তো, কোথায় ছিল এতদিন এই মানুষটা। হাই, আমি মির্চি লাজবন্তী, শুনছেন প্রেম.com সিজন 3। আজকের গল্প সংযুক্তা নাগের লেখা পর্ণমোচী গল্প অবলম্বনে কথা দিলাম। মীরা কিছু বলে না, ওর ঠোঁটে
একটা স্মিত হাসি জেগে ওঠে, আর সেই হাসিতে ফুটে ওঠে হঠাৎ পাওয়া এক টুকরো আশ্বাস। দুজনের মধ্যে কয়েকটা মুহূর্ত নিস্তব্ধতায় পেরিয়ে যায়। ট্রেনের জানলার দিকে তাকিয়ে থেকেও মীরা অনুভব করে উল্টো দিকের মানুষটা শান্ত চোখে ওর দিকেই তাকিয়ে আছে। খানিকটা অন্যমনস্কভাবে ও ছুঁড়ে দেয় একটা প্রশ্ন। আচ্ছা, জীবনটা কি বদলাবে না? টাফ কোয়েশ্চেন। আসলে জীবন যে এতটা আনপ্রেডিক্টেবল হতে পারে সেটার আঁচ তো কখনো আগে পাইনি, তাই হঠাৎ হঠাৎ এই প্রশ্নটা বেরিয়ে আসে। ইজ দিস দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড? না, ইট ইজ নট। আর জীবনটা বদলাবেই। আদতে আমরা সবাই পর্ণমোচী গাছের মতো, পাতা ঝরার দিন শেষ হলে আবার সবুজ হয়ে সেজে উঠি। নতুন ঋতু আসে, নতুন রং আসে। ওই সর্ষে ক্ষেতটা ঠিক ওইটার মতো দেখুন, উজ্জ্বলতায় ভরে ওঠে জীবন আবার, শুধু সময়ের অপেক্ষা। মীরা জানলা দিয়ে বাইরে তাকায়। উজ্জ্বল হলুদে ছেয়ে আছে বিশাল মাঠের বুক। শান্তনুর প্রিয় রং ছিল হলুদ। আপনি কি করে জানলেন এত কিছু? কই জানতাম না তো। তবে যেসব কথা বলে নিজেকে সান্ত্বনা দিইনি কখনো, আজ আপনার কথার উত্তর দিতে গিয়ে সেই সব কেমন গড়গড় করে বলে ফেললাম। কি অদ্ভুত, তাই না? না, অদ্ভুত নয়, স্বাভাবিকই হয়তো। আসলে যে মানুষের মনে দুঃখ বেশি সেই অন্যের কষ্টটাকে ভালো করে বুঝতে পারে। এতক্ষণ পর মল্লারের চোখে চোখ রাখে মীরা। এই প্রথম দুজনের দৃষ্টি বিনিময় হয়। দুজনের ঠোঁটে খেলে যায় আরেক পশলা হালকা হাসি, কিন্তু একটা করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে দুজনের বুক থেকে। শান্তনু চলে যাওয়ার পর এই প্রথম মীরার মনে হয় নিজের আবেগগুলোকে বুঝিয়ে বলার মতো একজন শ্রোতা পেল ও। কিন্তু সেটা কি শুধু দুজনের মধ্যে এই দুর্ভাগ্যজনক মিলটার জন্যই সম্ভব হচ্ছে? নিজেকে আর প্রশ্ন করে না মীরা, বরং ও বুঝতে পারে এই অল্প সময়ে নিজের অজান্তেই একটা অচেনা লোকের সাথে কি আশ্চর্যজনকভাবে সাবলীল হয়ে উঠেছে ও। বাই দ্য ওয়ে, আমি মীরা। হ্যাঁ, 5-6 বছর আগে হলে বলতাম আমি কৃষ্ণ। আবারও হেসে ওঠে দুজনেই। মীরা আঙুল দিয়ে চোখের কোণ দুটো মোছে। ওর হঠাৎ আয়নায় নিজের মুখটা দেখতে ইচ্ছে করে। চোখের কাজলটা হয়তো বিচ্ছিরিভাবে ঘেঁটে গেছে একটু আগের কান্নাকাটিতে। ভাববেন না আপনার কাজলটা ঘাঁটেনি। ওমা, আপনার কেন মনে হলো আমি এটাই ভাবছিলাম? ঠিক বলেছি কিনা সেটা বলুন। মীরা অন্যদিকে তাকায়। এই অপরিচিতের কথাই ও কি লজ্জা পাচ্ছে? নিজেকেই জিজ্ঞাসা করে, কিন্তু নিজেই এড়িয়ে যায় উত্তরটা। ট্রেনের গতি কমে আসছে, হয়তো কোনো স্টেশন সামনেই। হাতঘড়ির দিকে তাকায়ও। আর বেশিক্ষণ বাকি নেই ওর গন্তব্যে পৌঁছতে। যাচ্ছে ও দিদির বাড়ি, তবে যে উদ্দেশ্য নিয়ে ওর মা বাবা নিজেদের ছোট মেয়েকে পাঠাচ্ছেন বড় মেয়ের বাড়িতে, সেটাই মীরার ঘোর আপত্তি। আমার মাঝে মাঝে মনে হয় আমি আর পারবো না। বাড়ির সবাই চান আমি সিরিয়াস হই, গুছিয়ে নিই নিজের জীবনটা। এবার কিছুটা স্বার্থপরের মতো শোনাবে হয়তো, কিন্তু আমিও চাই আবার শুরু করতে, ভালোবাসতে, একটা সংসারের স্বপ্ন দেখতে। কিন্তু এক পা এগোলে আবার 2 পা পিছিয়ে আসি। আপনি আপনি ভেবে দেখেছেন কখনো নতুন করে শুরু করার কথা? হ্যাঁ, আপনার বাড়ি থেকেও নিশ্চয়ই। হ্যাঁ, বাড়ি থেকে তো সবসময় বলে। আমিও হ্যাঁতে হ্যাঁ মেলাই, বলি হ্যাঁ মেয়ে দেখো করে নেবো বিয়ে। আফটার অল একদিন না একদিন তো কমপ্লিটলি মুভ অন করতে হবেই। দেখা পেয়েছেন সেরকম কারো? না, তবে আজ একজন অপরিচিতার সাথে নিজের মনের এতটা মিল পাওয়ার পর মনে হচ্ছে সেই একদিনটা কাছেই চলে এসেছে। এবার সত্যি একটা নতুন শুরুর কথা ভাবা যায়। মীরা একটু অস্বস্তিতে পড়ে যায়, বুঝতে পারে না কি বলবে। বরং হাওয়ায় উঠতে থাকা চুলগুলো কানের পাশে গুঁজে নিতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই মাসিহার মতো এক চাওয়ালার উপস্থিতি ওকে একটু স্বস্তির নিঃশ্বাস এনে দেয়।
ব্যাগ থেকে খুচরো টাকা বার করতে করতে মীরা চাওয়ালাকে হাত নেড়ে ডাকে। চা, এই চা, চা খাবেন তো? অফকোর্স, বাঙালি আর চায় আপত্তি? ভাই 2টো চা দাও। তা আপনি যদি কৃষ্ণ না হন তাহলে কে? আমি মল্লার সেন। মল্লার? নিশ্চয়ই বর্ষাকালে জন্ম। এই দেখেছেন তো, সিজনাল নাম হবার এই সমস্যা জানেন, এই গেস কোয়েশ্চেনটা ফেস করতেই হয়। আরে বর্ষার রাগ বলে কথা, তাই বললাম। আরে খটখটে গ্রীষ্মে জন্মেছি। দাদু ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের পণ্ডিত, উনিই দিলেন নামটা। আমি কিন্তু আবার সুকুমার রায়ের ওই ভীষ্মলোচন শর্মা, গানের গ জানি না। কর্মসূত্রে সিভিল ইঞ্জিনিয়ার। একটা প্রজেক্টের কাজেই যাচ্ছি এদিকটায়। একটা বিরাট ব্রিজ তৈরি করতে হবে, বুঝলেন? হ্যাঁ, সে কি অদ্ভুত। মানে কিছু না, হ্যাঁ আমি উঠি। হ্যাঁ, কি হলো আপনার হঠাৎ? কিছু না কিছু না কিছু না। আরে লাস্ট স্টেশন আসতে তো এখনো প্রায় 20 মিনিট দেরি। সে ঠিক আছে, আমি একটু ওদিকটায় গিয়ে দাঁড়াই বরং। আমি আসি। হ্যাঁ, কিন্তু আপনার চাটা? ওটা আপনিই খেয়ে নিন। শেষ কথাটা প্রায় ছুঁড়ে দিতে দিতেই মীরা হাঁটতে থাকে দ্রুত পায়ে, সঙ্গে ওর একটা হালকা ব্যাগ। পাশের কম্পার্টমেন্টে গিয়ে থামেও, একটা ফাঁকা সিট দেখে বসে আবার। হোয়াটসঅ্যাপটা অন করে দিদির চ্যাটে যায়। আফসোসে একটা ইস বেরিয়ে আসে মুখ থেকে। মীরা যে সেদিন শুধু নামটাই দেখেনি তা নয়, ছবিটাও ডাউনলোড করে রাখেনি। এখন বারবার ডাউনলোড ফেইল্ড দেখাচ্ছে। দিদির নম্বরে কল করলেও কোনো লাভ হয় না। রোবোটিক ভয়েসে বারবার একটা লাইনই ভেসে আসে, আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি পরিষেবা সীমার বাইরে আছে। মীরা আর ওর দিদি স্বভাবে দুজন একদম আলাদা। মীরা যতটা শান্ত আর ইন্ট্রোভার্ট, ওর দিদি ততটাই উচ্ছল ও প্রাণ খোলা। স্টেশনে নেমে রিক্সা ধরে দিদির বাড়ি পৌঁছতে না পৌঁছতেই সে ঝাঁপিয়ে পড়ল মীরার ওপর। কিরে, দেখা হলো মল্লারের সাথে? মানে আবার কি, মল্লারের সাথে দেখা হয়নি? অমন হাঁ করে আছিস কেন? মল্লার সেন, তোর বিয়ের সম্বন্ধ, যার ছবি তোকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, দেখা হয়েছে, কিন্তু আমি ওই রিক্সায় আস্তে আস্তে প্রথম ওর ছবিটা দেখলাম। সে কি, আগে দেখিসনি? আগে বল, তুই কি করে জানলি আমার দেখা হবে ওনার সাথে, তাও আবার ট্রেনে? কারণ প্ল্যানটা ওটাই ছিল। মানে তো রনিদা আর আমি প্ল্যান করেছিলাম যে ফর্মাল মিটিং এর আগে যদি একটা ছোটখাটো মিটিং, কারণ তোর যা মতিগতি, ঘটনাচক্রে দেখা গেল তোরা এক ট্রেনেই আসছিস। তাই রনি মল্লারকে বলল যদি ও চাই তবে ট্রেনেই প্রথম আলাপটা সেরে নিতে পারে আর কি। হ্যাঁ, তোকে আমরা ইচ্ছে করেই বলিনি, কারণ আমরা শিওর ছিলাম না মল্লার তোকে খুঁজে পাবে কিনা। হোয়াট? তার মানে মল্লার সে নামে চেনে? মানে চিনতো? উমা, এ কেমন কথা? তোমার সাথে ওর বিয়ের জন্য কথা হচ্ছে, সে তোমার ছবি দেখেছে, এ বাড়িতে আসবে বলে কথা দিয়েছে, আর চিনবে না? সবাই কি তোর মতো ছবি না দেখে বসে থাকবে? আচ্ছা, তুই না হয় ছবি দেখিসনি, চিনতিস না, কিন্তু মল্লার তো চিনতো। তোকে বলেনি? কি আশ্চর্য। না, বলেনি। আর আশ্চর্যের কিছু নেই, বলার সুযোগ পায়নি হয়তো। ও, অলরেডি ডিফেন্সিভ। বাবা, চুপ কর, আমার সব গুলিয়ে যাচ্ছে। যে মুহূর্তে আমি রিয়েলাইজ করলাম যে ওই তোর দেখা পাত্র, আমি তাড়াতাড়ি উঠে চলে এসেছি। ভাবলাম আমার মতো মল্লারও পড়ে দেখেনি আমার নামটা, খুলে দেখেনি আমার ছবি, তাই চেনে না। কিন্তু ও তো সব জানতো। কি ভাবলো আমায়? আমি কি বোকা! দেখ, তুই আমার সব গুলিয়ে দিচ্ছিস। তুই উঠে চলে এলি কেন? তোর সব কথার আমার কাছে একটাই উত্তর, দ্যাট আই হেট ইউ সো মাচ। আই নো ইউ লাভ মি। কেমন লাগলো মল্লারকে? কথা হলো? ভালো না ছেলেটা? জানি না, আমার ভীষণ রাগ হচ্ছে ওর উপর। 2 দিন অপেক্ষা করো জাস্ট, তারপর রাগ মেটাবে। কিসের অপেক্ষা? ভগবান, মল্লার আসছে আমাদের বাড়ি 2 দিন পর বিকেল বেলায়। কি হলো, তোর পছন্দ নয়? না, পছন্দ নয় তা নয়। তুই উঠে চলে এলি বা কেন? জানি না। উফ, থামবি তুই? প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছে তখন থেকে। সেই এত কিছু ব্যবস্থা করার পর এই আমার প্রাপ্য। আমি মরছি ভেবে ভেবে কি হবে না হবে, আর তোর কোনো হেলদোল নেই। এবার একটু সামনের দিকে তাকা মীরা, বয়স কাটুর থেমে থাকে না। দিদির কথায় আর কান দেয় না মীরা। ততক্ষণে ও আবার ঢুকে গেছে ওর মনের জগতে।
হোয়াটসঅ্যাপটা খুলে মল্লারের ছবিটায় চোখ রাখে ও। পাখিদের এখন বাসায় ফেরার সময়। কলকে গাছটায় এক ঝাঁক চড়ুইয়ের অনবরত কিচিরমিচির জানান দিচ্ছে সেটাই। ডুবে যাওয়া সূর্যের শেষ লালটুকু কৃষ্ণচূড়া ফুলগুলোতে যেন আগুন লাগিয়ে দিয়েছে। নাকি মীরার চোখে প্রকৃতির সব লাল আজ একটু বেশিই ধরা পড়ছে। ওর সামনে মল্লার দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ। নিচে সবার সাথে কিছুক্ষণ কথাবার্তার পর এখন ওরা ছাদে। এখান থেকে ট্রেনের আওয়াজ শোনা যায়। মল্লার আর মীরার সামনে এখন একটা উন্মুক্ত দিগন্ত রেখা। দুদিন পর সেই একসাথে চাটা খেতেই হলো। পালিয়ে গিয়ে তো কোনো লাভ হলো না। সত্যিকারে যদি পালাতে চাইতাম এখানে, তবে 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 কি? কিছু না। কি কিছু না? কিছু না মানে কিছু না। এই এড়িয়ে যাওয়াটা কিন্তু ঠিক নয়। আর এমনিতেও আপনার কিন্তু আমায় একটা বড় সড়ো কৈফিয়ত দেওয়া বাকি আছে। আর আপনার বুঝি আমায় কোনো কৈফিয়ত দেওয়া বাকি নেই? সেদিন সারাক্ষণ ভান করে গেলেন যেন আমাকে চেনেনই না। সত্যিকারের চিনতাম কি? You know what I mean? আপনার সাথে দুটো কথা বলার পরই বুঝে গেলাম যে আপনি আমায় চেনেন না, মানে আমার ছবি দেখেননি। তখন আর করতামটা কি? নর্মালি কথা বলতে লাগলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে, ট্রেনের মধ্যে হঠাৎ করে অচেনা লোকজনকে ডেকে কনভারসেশন কেউ শুরু করে। আমি রেকগনাইজ করলাম যে আপনি মীরা, তাই তো আলাপ জমাতে এলাম। কিন্তু আপনি যেই মুহূর্তে বুঝলেন আমি কে, অমনি পালালেন। এটারই কৈফিয়ত চাইছেন, তাই তো? না, তা নয়। তবে কিছু না। কি কিছু না? ওই যে আপনি বললেন না, কিছু না মানে কিছু না। মীরা, সত্যি বলছি, যদি সুযোগ দাও তবে সারা জীবন তোমায় হাসানোর দায়িত্ব নিতে রাজি। ইট সাউন্ডস লাইক সারা জীবন আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে রাজি আছি। আমার কিন্তু সব একদম ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, অফিসিয়ালি কিন্তু এটা বিয়েরই সম্বন্ধ, আর আমি পাত্রী দেখতেই এসেছি। দেখুন, আমার এই ব্যাপারে আপনাকে কিছু বলার ছিল। আমি জানি তুমি কি বলবে, আর এটাও জানি কেন সেদিন তুমি ওভাবে চলে গেলে। তাই কেন শুনি? তুমি ভয় পেয়ে গেছিলে। কিছুটা তাই। আমি আসলে এইটুকু ইনফরমেশন জানতাম যে ছেলেটি সিভিল ইঞ্জিনিয়ার, নতুন ব্রিজের প্রজেক্টটায় জামাইবাবুকে অ্যাসিস্ট করতে কয়েক সপ্তাহের জন্য এখানে আসছে। যেই মুহূর্তে আপনি ব্রিজের কথাটা তুললেন, আমার ব্যাপারটা মনে পড়ে গেল। বুঝলাম আপনি সেই ব্যক্তি। আর তাই তুমি ভাবলে এক্ষুনি বুঝি তোমার বিয়ে হয়ে যাবে? আমি জানি না আমি কি ভেবেছিলাম, বা হয়তো কিছুই ভাবিনি। তবে এটা বুঝেছিলাম that I'm not ready to get married now. At least নতুন একটা রিলেশনশিপের জন্য তো আমি রেডি নই। তবে এটাও সত্যি, I wanted to see you again. বুঝলাম। যদিও এই সম্বন্ধটার জন্যই কলকাতা থেকে এখানে আসা। দিদি বারবার করে মা বাবাকে বলেছে যেন আমি আসি। আমি শুধু ভেবেছিলাম একটু হাওয়া বদল হবে, আর কিছু চিন্তাই করিনি বিয়ে নিয়ে। কারণ আমি হয়তো এক্ষুনি পারবো না। ওকে। আমার আগেই না করে দেওয়া উচিত ছিল আপনাকে। বাড়িতে ডেকে এনে এরকম ভাবে ডিসঅ্যাপয়েন্ট করতে আমি চাইনি, বিশ্বাস করুন। ট্রেনে দেখা হওয়ার পর থেকে গত 2 দিন ধরে আমি অপেক্ষায় ছিলাম। আপনার সাথে আবার দেখা হবে, কথা হবে, কিন্তু এর বেশি কিছু নয়। বুঝেছি। শুধু এক শব্দের উত্তর, আর কিচ্ছু বলবেন না? মীরা করুণ চোখে তাকিয়ে থাকে মল্লারের দিকে। বুঝতে পারে না হঠাৎ করে কেন ওর বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। মল্লারের যে খারাপ লাগলো সেটা ওর গলার স্বরেই স্পষ্ট। কিন্তু শুধু মল্লারকে দুঃখ দিল বলেই কি ওর কষ্ট হচ্ছে, নাকি এর কোনো অন্য কারণও আছে? কি বলি বলো? রিজেকশন ইজ অলওয়েজ পেইনফুল। বিশ্বাস করুন, এই কথাগুলো আজ আপনাকে এভাবে বলবো আমি কল্পনাও করিনি। কল্পনা তো আমিও করিনি মীরা, কিন্তু সবকিছু যে সবসময় প্ল্যান মাফিক হয় না, আমাদের জীবন দুটোই তো তার প্রমাণ। আমি আপনাকে হার্ট করতে চাইনি, বিশ্বাস করুন। আই নো। যাই হোক, তোমার সাথে আলাপচারিতার এই 2 দিন মনে থাকবে। হয়তো স্মৃতি থেকে এই শেষ পাঠটুকু কেটে বাদ দিয়ে দেবো। আসি তবে। না, যাব না।
না, তুমি বুঝতে পারছো না। না, আমি বুঝেছি। তুমি এখনই কোনো রিলেশনশিপে যেতে পারবে না। তোমার আরো সময় লাগবে, তোমার ক্ষতটার আরো বিশ্রাম লাগবে। না, তুমি বোঝোনি। তবে তুমি বোঝাও, আমাকে বোঝাও, খুলে বলো। আমি না বললে তুমি বুঝবে না। তবে সেদিন কি করে আমার সমস্ত আবেগ, অনুভূতি, চাওয়াগুলো না বলতেই বুঝে গেলে? কিভাবে অত সহজেই আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলে? না বলতেই কিভাবে তুমি সেদিন... মীরা আর বলতে পারে না বাকিটা। ওর চোখের জল নেমে আসে গালে, গলাটা বুঝে যায়। মল্লার এগিয়ে আসে মীরার দিকে, সবটুকু দ্বিধা বিসর্জন দিয়ে আলতো হাতে জড়িয়ে নেয় ওকে। মীরা প্রতিবাদ করে না, বরং ওর বহু পুরনো কষ্টগুলো কান্না হয়ে ভিজিয়ে দিতে থাকে মল্লারের হলুদ শার্ট। একটা নিস্তব্ধতার চাদর ঘিরে নেয় দুজনকে। তবে এই নিস্তব্ধতায় বুক ভারী হয়ে আসে না, চোখে জল আসে না, বরং এক নতুন ধরনের শান্তি অনুভব করে মীরা। চলে যেও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাবো, প্রমিস, যাবো। মীরার মাথাটা বুকে নিয়ে এক পরিপূর্ণতার স্বাদ পায় মল্লার। হাত বুলিয়ে দিতে থাকে ও নরম চুলে। কথা দিলে তো? কথা দিলাম, কোথাও যাব না। সন্ধ্যের আলো গায়ে মেখে দাঁড়িয়ে থাকে ওরা। বেগুনি আকাশে তখন শুরু হয়েছে তারাদের উৎসব। প্রেম.com সিজন 3-তে এতক্ষণ আপনি শুনছিলেন সংযুক্তা নাগের লেখা পর্ণমোচী গল্প অবলম্বনে কথা দিলাম, পর্ব পরিচালনায় মোহর। গল্পের সূত্রধার এবং কথকের ভূমিকায় আমি লাজবন্তী। মল্লারের চরিত্রে সোমক, মীরা মোহর, মীরার দিদি দেবস্মিতা, শান্তনু এবং চাওয়ালার চরিত্রে সাক্ষ্য। অন্যান্য কণ্ঠে রিয়া, গোধূলি, দেবী, দেবস্মিতা, পুষ্পল, কিশোর এবং আমি লাজবন্তী। সাউন্ড ডিজাইন করেছে রিচার্ড। ভিজুয়ালস, পাবলিসিটি অ্যান্ড এক্সিকিউটিভ প্রডিউসার অল্টো। সমগ্র পরিচালনায় মোহর এবং সোমক। ফিরে আসবো পরের সপ্তাহে আরও একটি গল্প নিয়ে। ততদিন ভালোবাসুন, ভালো থাকুন আর শুনতে থাকুন মির্চি।